সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিজ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা গল্প শেয়ার করব। আমার একটা খুব ভালো বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা গল্প, এবং সেই গল্পটা অনেক কষ্টের। তোমরা যদি একবার পুরো ভিডিওটা দেখো তো বুঝতে পারবে কি গল্প। তো আজকে হঠাৎ করে ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছি, ওর বাড়িতে চলে এসেছি। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, লাস্ট 1 বছর ধরে যে ঘটনাটা ঘটে সেটা লাস্ট ইয়ারে ঘটে, এবং এই ঘটনাটা আমি ওর সঙ্গে যেটা ঘটেছে সেই ঘটনাটা পুরো একটা ভিডিও করব বলে অনেক দিন ধরে ভেবেছি, এবং আজকে সেই সুযোগটা পেয়েছি, চলে এসেছি। আর চলো তোমাদের সাথে আমার সেই বন্ধুর ইন্ট্রোডিউস করিয়ে দিই। ও লাগলো বাবু? তো চলো, এই হলো আমার বন্ধু গৌরী মুখার্জি, বিউটিফুল লেডি। তো গত বছর ওর লাইফে একটা অনেক বড় ঘটনা ঘটে, আর সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে ওর মুখ থেকে শেয়ার করবো। চলো, লাস্ট ইয়ার ঠিক এটা মে মাস, এরকম মে মাসে লাস্ট ইয়ার ওর সাথে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে। ও গেছিলো কোনো একটা কাজে গেছিলো দীঘায়, তো সেখান থেকে ফেরার পথে তমলুক কোনো একটা জায়গায় ওর সাথে একটা বিশাল, কোথায় ঘটেছিল? পূর্ব ইস্ট মেদিনীপুর, তমলুকেরই কাছে ওর সাথে সেই ঘটনাটা ঘটে। আর আজকে তোমরা শোনো ওর মুখ থেকে কি ঘটনা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছিল। তো তুই বল কি ঘটেছিল সেদিন, কত তারিখ ছিল? নমস্কার বন্ধুরা, তো বল। আমি গৌরী মুখার্জি। তো সবাই তো মিনির কথা কিছুটা শুনলে, আর বাকি যে গল্পটাও আছে বলতে চাইছে বা শোনাতে চাইছে আপনাদের সাথে, সে গল্পটা হলো আমার। আমি গত বছর মে মাসে, কত তারিখ? তারিখ হচ্ছে 9 তারিখ ছিল, 9th মে। হ্যাঁ, 9 তারিখ মে মাসে বিকেল 4টের সময় আমি ফিরছিলাম তখন। আচ্ছা। আর ফেরার পথে দীঘা থেকে ফিরছিলিস? দীঘা থেকে আমি ফিরছিলাম, আমি কাজের সূত্রে গিয়েছিলাম ওখানে, প্লাস ঘোরার সূত্রেও গিয়েছিলাম। কিসে ফিরছিলিস? আমি আমার স্কুটি চালিয়ে ফিরছিলাম। আচ্ছা, তুই ড্রাইভ করছিলিস? হ্যাঁ, আমি ড্রাইভ করছিলাম। আচ্ছা। তো আমি তমলুক ক্রস করতেই যাচ্ছিলাম, তো ওইখানেই দেখলাম হঠাৎ করে, আমি ঠিক বুঝতে পারিনি। বিকালে না সকালে না দুপুর? বিকেল 4টে নাগাদ, তখন অলমোস্ট বেলা ছিল, অনেকটা রোদ পড়ে গেছে। আমি ওই কারণেই বাড়ির দিকে ফিরছিলাম, কলকাতার দিকে, যে রোদটা পড়ে গেছে, এবার ফেরা একটু অত গরমে কষ্ট হবে। গরমটা অতটা ছিল না সেদিন, আর তখন মে মাসও ছিল। হ্যাঁ, তো বৃষ্টিও হয়েছিল আগের দিন, তো গরমটা কম ছিল। এবার বিকেল 4টে বাজে আমি ফিরছি। তো তমলুক যে জায়গাটা, ওখানে না রাস্তায় কাজ হচ্ছে, দুটো রাস্তাই আছে, হাইওয়েটা দুদিক থেকেই আছে, কিন্তু কোনো একটা কারণে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। তো আমি বাদিক থেকে যাচ্ছিলাম রিল্যাক্সে, গাড়ি খুব অনেক হাই স্পিডে ছিল তাও নয়, গাড়ি খুব বেশি 25-30-এর মধ্যেই যাচ্ছিল, কারণ আমি বাদিকে ধরে আস্তে আস্তে হাইওয়েতে চালানোটা পছন্দ করি। আচ্ছা। জোরে তো কলকাতায় চালাই, সেটা আলাদা কথা, নিজের রাস্তা নিজের গলি, সেটা আলাদা জিনিস। তো চালাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো যে আমি পড়ে যাচ্ছি। আচ্ছা। কিছু একটা ধাক্কা খেলাম। আচ্ছা। পড়ে যেই গেলাম আমি বুঝতে পারলাম যে আমার মাথায় এটাও ছিল যে আমি কার পাশ থেকে বেরোচ্ছি। আচ্ছা। ওটা একটা অনেক বড় একটা ট্রাক ছিল, লরি, 14 চাকার মতো। 18 চাকা। 18 চাকা? হ্যাঁ, 18 চাকা, মেবি 21। এই দুটোর মধ্যে একটা তো হবেই, ওই ছোট লরি বা ওরকম ট্রাক টাইপের কিছু না। আচ্ছা। আমি দেখে এসেছি, কিন্তু আমার পিছনে আসছে। আচ্ছা। তো আমি যথারীতি আস্তে আস্তেই যাচ্ছি। এবার যেহেতু ওটা ওয়ান ওয়ে হয়ে গিয়েছিল, মেবি উনি ওভারটেকিং বা কোনো কারণে আমাকে ধাক্কা দেয়। আচ্ছা। আমি পড়ে যাই। পড়ে যাওয়াতে আমি আমার গাড়িটা ছেড়ে দিই, কারণ আমি জানি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার ব্রেন অলরেডি নিয়ে নিয়েছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে গাড়িটা ছাড়তে হবে। আচ্ছা। কারণ গাড়ি সমেত যদি আমি শুনেছিলাম গর্তে কোনোভাবে পড়ে গেছিলিস বা স্কিড করেছিল? না, স্কিড করেছিলাম বলতে ঘটনাটা এরকমই ঘটেছে। অনেক কিছু ওই সময় আমরা শুনেছি। আচ্ছা। যে এইভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা, ওভাবে হয়েছে, এই কারণে হয়েছে। আজকে আমি ইন্টারভিউর মাধ্যমে এটা বলছি, বা নিজের জীবন যখন বলছি, আমার মনে হলো যেন আমি পড়ে যাচ্ছি, পিছন থেকে কিছু একটা ধাক্কা দিল আমার গাড়িতে, বেশ জোরেই। পড়ে যাওয়াতে আমি গাড়িটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে বলবো, তো গাড়িটা যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে
আমি বুঝতে পারছি যে কিছু একটা টেনে আমাকে পিছন দিকে ঠেলছে। আচ্ছা। তো পেছন দিকে যখন আমি গেলাম, তো আমার কয়েক সেকেন্ডের জন্য না আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি যখন চোখ খুলছি, মানে ফ্র্যাকশন অফ কয়েক সেকেন্ড বলছি আমি, তো চোখ খোলার পরে আমি দেখছি আমি একটা লরির নিচেই আছি, আর লরিটা কন্টিনিউ আমাকে পিষে পিষে নিয়ে যাচ্ছে, আর আমি চিৎকার করে যাচ্ছি, থামাও থামাও থামাও। তো তারপরে লরিটা একটা টাইমের পরে থামে। আচ্ছা। থামার পরে আর হ্যাঁ, একটা কথা সবাইকে আমার বলা হয়নি, আমার এক বন্ধু আমার সাথে ছিল, যে কাজের সূত্রে আমার সঙ্গে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে আমার এতটাই খারাপ লাগছে, সে আমার গাড়ির পিছনে বসেছিল, সেও গাড়িতে আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়, সৌভাগ্য তার, সেরকম কিছু ক্ষতি হয়নি, তার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা। আর সে যখন আমাকে দেখছে, সে আমাকে বলছে তোর কি হয়েছে, তো আমি বলছি তুই ঠিক আছিস তো, কারণ ড্রাইভ আমি করছিলাম, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে। এই কারণেই বলি সবাইকে যে যারা ড্রাইভ করো খুব কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি, হেলমেট তো ইউজ করবেই, বাকি সব জানো তোমরা। আর একটা কথা যেটা, তো ও আমাকে যখন বলল যে তোর কি হয়েছে, আমি ঠিক আছি, কারণ আমি একটা জিনিস বুঝে গেছি যে আমাকে ঠিক থাকতে হবে একদম। কারণ আমি যখন উঠতে গেলাম, হ্যাঁ বলি, তো আমি যখন চোখ খুলেছি তখন আমি দেখছি আমার পায়ের মাংসগুলো, দাঁড়া, তো আমি যখন লরির নিচে ওভাবে ছিলাম, তো আমি বুঝতে পারিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভেবেছি হয়তো আমার একটা হাড় ভেঙে গেছে, মেবি আমি উঠতে পারছি না। তখন আমি একটু উকি মেরে, মানে এরকম করে একটু উঁচু হয়ে আমি দেখছি আমার লোয়ার পোর্শনটার মাংসগুলো রাস্তায় গোবরের মতন লেপে আছে। আমার পায়ে কোনো মাংস নেই, জিন্স পরা ছিলাম, ফেটে সব বেরিয়ে রাস্তায় বেরিয়ে গেছে, আর গাড়ির চাকার সাথে ওগুলো মানে আমাকে ছিটকেছে। গাড়ির চাকা যদি কোথাও আটকে যায়, মাংস যদি ছিটকায়, আমি ওটা দেখেছি নিজে, আমি আমার নিজের চোখে ওটা দেখেছি। তো দেখার পরে না, সত্যি কথা, ভাঙেনি, ওইভাবে ভাঙেনি, কারণ আমি ভেতর থেকে অনেকটা স্ট্রং, আগাগোড়াই সবাই জানে। কিন্তু হয় না, একটা হঠাৎ করে কিছু এভাবে দেখলে না অনেকেই শকড হয়। তারপর কি হলো? তারপর আমাকে ওখান থেকে লরির নিচ থেকে বের করলো। আচ্ছা, ওখানকার লোকজন? হ্যাঁ, ওখানকার সব যারা আছে, লোকাল যারা আছে, তো লরির নিচ থেকে আমাকে বের করলো, ওই বেলচা দিয়ে তুলে, এরকম হয়তো আমরা রাস্তায় দেখি, অনেক ভিডিওতে দেখি। তো আমাকে না বেড কাভারের মধ্যে কোথাও থেকে একটা কিছু বেড কাভার এনে আমার কোমর থেকে এরকম করে, মানে কোন রকম তুললো, রকম জাস্ট আমাকে তুলতে হবে। আচ্ছা, তুলে আমাকে ওখান থেকে তমলুক হসপিটালে নিয়ে। আচ্ছা, তখন টাইম কি ছিল? তখন ছিল টাইম এই তমলুক হসপিটালে যখন আমি ঢুকি আর ওয়ার্ডের যখন ঘড়ি দেখি, তখন 5:30 বাজে। আচ্ছা, 5:30, মানে 4টে নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে, 5:30 নাগাদ আমি তমলুক হসপিটালে আমি ঘড়িটা দেখেছি। তো ওখানে আমি 2 ঘন্টা ছিলাম। আচ্ছা, সেম অবস্থায়। আচ্ছা, ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট না পাইনি। আচ্ছা, ফেলে রেখেছিল? হ্যাঁ, আমাকে ফেলে রাখা, যেহেতু জেনারেল হসপিটাল, মানে সিরিয়াস কিছু করেনি। হ্যাঁ, সিরিয়াস কিছু করেনি। আমি ডাক্তার, নার্স তাদের মুখও দেখতে পাইনি। আচ্ছা, সত্যি কথা, 2 ঘন্টা ফেলে রেখেছে একটা ফিমেল ওয়ার্ডে, পাখা নেই, খুব অবস্থা খারাপ। আচ্ছা, তারপর? তো ওখান থেকে আমি একজন স্টার হেলথে মেডিক্লেম করাই। আচ্ছা, মেডিক্লেম লাইনটা আমি জানি। আমি প্রথম থেকে সবাইকে একটাই কথা বলছিলাম যে আমাকে একটা অ্যাম্বুলেন্স বুক করে দেওয়া হোক, আমি এখানকার নই, আমি কলকাতায় থাকি, আমি কলকাতায় যাব। আচ্ছা, কারণ আমার একটা মেডিক্লেম আছে, কিছু হোক। আমি এতটুকু জানি যে এই যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি হতে পারে। আচ্ছা, তারপর তো সেখান থেকে আমি তাড়াতাড়ি করে আমার বন্ধু বান্ধবদের ফোন করি। তারপর আমার যে বন্ধু ছিল, ও সেরকম একটা চোট লাগেনি, ওর একটা কেনা আঙুল ভেঙেছে, তো ও অনেকটা হেল্প হচ্ছিল এই সময়টা আমার জন্য। তো ওখান থেকে ফোন করে কোনো রকমে একটা আমরা অ্যাম্বুলেন্স বুক করে
ওখান থেকে রাত 12টা বাজে যখন আমরা কলকাতায় আসি। মানে ওখান থেকে মানে যা ওদের প্রসিডিউর আছে সেই কিছু প্রসিডিউর আমরা করতে পারি না, আচ্ছা, কারণ আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে আমি যে অবস্থায় আছি আমার মাংস পচা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ একটা টাইমে একটা জিনিস কাটার পরে মাংসটা পচতে একটা টাইম লাগে। আমি যদি মেদিনীপুরে পড়ে থাকি, আচ্ছা, বাঁচবো না, পা বাদ যাবে, দুটো পাই আমার কোমর থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আর আমি হয়তো বাঁচবো না। ব্লাড আমার পিছনে ঘাড়ে এসে জমে গেছে, কারণ আমি উঠতে পারছি না, ব্লাড এখানে থপথপ করছে, আমি হাত দিয়ে দেখছিলাম। আর আমার মাংস আমি এরকম হাতে করে দিয়ে এরকম দেখেছি যে কত চর্বি, কতটা মাংস, আমার নিজের মাংস আমি এরকম করে দেখেছি। কারণ কি, ভেতরটাকে না স্ট্রং করতে হবে, কলকাতায় আসতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। আমার মানুষগুলো কলকাতায় পড়ে আছে, তাদেরকে আমাকে দেখতে হবে। ইমোশনাল হোস না প্লিজ, প্লিজ ইমোশনাল হোস না, আমি জানি বলতে তোর খুব কষ্ট হচ্ছে, সরি। পালিয়ে এসেছি হসপিটাল থেকে, আমি পালিয়ে এসেছি একটা অ্যাম্বুলেন্স বুক করে। আচ্ছা, তারপরে মুকুন্দপুর আমৃতে ঢুকি রাত 12টা। ঢোকার পরে ড্রেসিং শুরু হয়। আমি ড্রেসিংয়ের সময় বুঝতে পারলাম আমার কি হয়েছে। আচ্ছা, আমি না প্রথমে ভেবেছিলাম মাংসটা কেটে ফেটে বেরিয়ে গেছে, এগুলো হয়তো আমার স্টিচ করলে ঠিক হয়ে যাবে, ভেঙে গেছে আমার, হয়তো প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার সাথে তা হয়নি একবারও। আমার কোথাও প্লাস্টার করার জায়গা ছিল না, কারণ আমার কোথাও মাংসই নেই, আমার সব মাংসগুলো বাদ হয়ে গেছে। তো এটা বলতে বলতেও খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, আপনি আপডেট। সো গাইজ, ও বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ ভীষণ বড় একটা ঘটনা ওর সাথে ঘটে। মানে এরকম একটা ঘটনা আমি মানে কি বলবো, তোমাদের শেয়ার করব। ওর যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি আনফর্চুনেটলি কলকাতার বাইরে ছিলাম। আমি ছিলাম রানাঘাট, কৃষ্ণনগর রানাঘাট, মানে রানাঘাটে ছিলাম আর কি, আমার কাকা শ্বশুরের বাড়িতে। কারণ ওই টাইমে বাবা লোকনাথের পুজো ছিল, মানে লোকনাথ পুজো ছিল, আর আমি কাকা শ্বশুরের বাড়িতে ছিলাম। আমি জানতে পারি ওর অ্যাক্সিডেন্টের একদিন পরে, মানে আমাদেরই সার্কেলের একটা বন্ধু আমাকে জানায় যে তুই কি জানিস গৌরীর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বললাম না। তো তখন আমার এই বন্ধুটা আমাকে হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে একটা ওর ছবি পাঠায়, ওর পায়ের যে কন্ডিশান হয়েছিল। তো সেই ছবিটা দেখে আমি কিছুক্ষণ পুরো মানে হাউ হাউ করে কেঁদে শকড হয়ে গেছি, কি ওর কন্ডিশান হয়েছিল। মানে পুরো দুটো আমাদের যে থাই, সেই থাইয়ের কোনো মাংস নেই, হাড় মানে বোনসগুলো দেখা যাচ্ছে পুরো, মানে এই থাইয়ের থেকে পুরো হাঁটুর নিচ পর্যন্ত কিচ্ছু নেই। মানে তোমরা যদি সেই দৃশ্য দেখতে, আমি মানে আমার কোনো এখানে কোনো বলার মতো ভাষা ছিল না সেদিন। তো যাই হোক, সেদিন আমি দেখার পরের দিনই আমি কলকাতা ব্যাক করে ওর কাছে আমি গেছিলাম, মানে আমি আমৃতে গেছিলাম। ও কীভাবে হয়েছে, সেই আমৃতে যাওয়ার পরও সেদিন আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। মানে ওর ওই দৃশ্য দেখে ওর পুরো কোমরটা ভেঙে গেছিলো, দুটো পায়ের কিছু ছিল না। আর অনেক মানে ভগবান শুধু ওকে বাঁচিয়েছে। আমি খুব ভগবান বিশ্বাসী, রাকে হরি মারেকে, ও শুধু ভগবান ওর জীবনটা বাঁচিয়ে দিয়েছে, তাই ও বেঁচে ফিরে এসছে এই যাত্রায়। আর মানে ও এখনও এরকম যুদ্ধ করে যাচ্ছে। তারপর আমৃতে ভর্তি হওয়ার পর খুব ভালো ট্রিটমেন্ট হয়, ওর একটা মেডিক্লেম করা ছিল হেলথের, তো সেটা হয়। এবং এখন ও বহুদিন, এখন পুরো 1 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, সরি 1 মাস না 1 বছর, লাস্ট মে 2023 থেকে টিল নাও, মানে এটাও মে মাস 2024। তো এখনও যুদ্ধ করে যাচ্ছে। তবে ভগবান ওর যে সিচুয়েশান হয়ে গেছে, আমার মনে হয় না আমাদের মতো এখনও হয়তো দৌড়াদৌড়ি করতে পারবে সেরকম, তবে ও বেঁচে আছে। আর ওর ভীষণ মনের জোর, খুব কনফিডেন্স, শুধু ওর মনের জোর আর কনফিডেন্স, মানে আমাকে করতে হবে, বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে বলেই ও এখনও এরকম সুস্থ। অন্য কেউ হলে মানে স্ট্রোক করে মারা যেত, হার্ট ফেল করতো, এরকম একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও কিছু ঘটনা ঘটে। আমরা কিছু বন্ধু সেই সময় হয়তো ওকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারিনি, তবে কিছুটা দিতে পেরেছি আমার এই যে বন্ধু সার্কেলে। এবং খুব খারাপও লেগেছিল যখন মানে তখন যেদিক থেকে পেরেছে সাহায্য করেছিল, এবং বাকি এখনও সেই যুদ্ধ করে যাচ্ছে। আরও কিছু গল্প তোমরা শোনো ওর মুখ থেকে, চলো। আমার একটা ওটি হয়, মাংসগুলো সব বাদ দেওয়া হয় আমার চোখের সামনে। আমি আমার আমৃতে ওটি হয়েছিল একটা পায়ের, হ্যাঁ 2টো পায়েরই ওটি হয়। আচ্ছা, কোমরে আমার 5 টুকরো ভাঙা, হিপ 5 টুকরো, হ্যাঁ আমার কোমরটা 5 টুকরো ভেঙে গেছে, হিপ জয়েন্ট 2টো ভাঙা, বাদিকের হিপ বলের সাথে পুরো থাই ফ্র্যাকচার আছে, ইমপ্ল্যান্ট করা। আর এখানেও বাদিকেরও হাঁটুতে এখানে কিছু ছিল না, এগুলো প্লাস্টিক সার্জারি হয়েছে।
ডান দিকে তোমরা, আমি দেখাচ্ছি একটু পরে ভিডিওতে, তোর পাটা দেখাবো, দেখানোর চেষ্টা করছি। এই ডান দিকে মানে, তো চলো তোমাদেরকে দেখাই। এই হলো ওর পায়ের কন্ডিশন। এখন ওই মেডিকেটেড জুতো এটা পরে ডাক্তারের ইয়েতে, যেহেতু ওর বিশাল অ্যাক্সিডেন্ট হতে ওর এই পায়ের না পুরো সার নেই আর কি, মানে চিমটি কাটলে ওর লাগতো না। এখন একটু একটু অনেকটা ট্রিটমেন্টের পর ওর এখন একটু ঠিকঠাক, মানে একটু সারা পায়। হ্যাঁ, আর এই জুতোটা যেটা আছে, এই যে দেখছো তোমরা মেডিকেটেড একটা পাতের মতো দেখতে পাচ্ছ, দেখাই সামনে থেকে, তো এটাও সারা জীবনই পরে থাকবে। আর পুরো পাটা তোল, আর কন্ডিশনটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ পুরো এখান থেকে পুরো পাটা এরকম, মানে কিচ্ছু ছিল না। এই মাংসটা তো গজিয়েছে লাস্ট 1 বছরে, এখানে শুধু বোনসগুলো দেখা যাচ্ছিল। আর সেম এটা হলো রাইট মানে লেগ, আর এটা হলো লেফটে একটু কম আছে, নিচ মানে লোয়ার পোর্শনটা কম আছে, মানে আপার পোর্শনটা একটু বেশি মানে আছে আর কি এখানে। তো এখানে এই পাটা অল্প ছিল, এই পাটা খুব ডেঞ্জারাসভাবে হয়েছিল। তো এরকমভাবে এখনও ওই স্ট্যান্ড নিয়ে হাঁটে। আমার এই এখান থেকে এতটুকুতে 17টা স্ক্রু আছে। হ্যাঁ, স্ক্রু লাগানো আছে এখনো, সব স্ক্রু লাগানো আছে। এটা একটা আলাদা মাংস এখানে বসানো হয়েছে। এই সমস্ত ট্রিটমেন্ট আমি ওখান থেকে টোটাল কোমরে ওটি, আমার ওটি করতে পারিনি, কারণ এত ইমপ্ল্যান্টস কোথায় হয়েছে? আমার দুটো পাতেই দু পায়েই করা আছে। ইমপ্ল্যান্ট করা হতো, পজিশন পাচ্ছিল না, আর বডি আর নিতে পারছিল না, এত পরিমাণে ব্লাড টানতে হয়েছিল, কারণ আমাকে চ্যানেল করতে পারেনি, এত ফুলে গেছিলাম, এত ভাঙা এত অবস্থা। তো আমাকে গলায় ফুটো করা হয়েছিল, আমার গলায় ফুটো করে 7খানা চ্যানেল করা হয়, যেখান থেকে রক্ত। তো স্পেশাল কিছু ডক্টরও ওর এই ট্রিটমেন্টের জন্য ওর স্পেশাল কিছু ডাক্তার বিদেশ থেকে এসেছিল, ওর স্পেশাল ট্রিটমেন্ট হয়েছে এবং ওটিগুলো খুব সাকসেসফুলি ওটিগুলো হয়েছিল। আমরিতে খুব ভালো ট্রিটমেন্ট হয়। এবং নিয়ার অ্যাবাউট কত খরচ হয়েছিল তোর এই? আমি আমরি থেকে ওখান থেকে বেরিয়েছিলাম, আমরিতে আমার মেডিক্লেম, যেটা আমার স্টার হেলথের মেডিক্লেম ছিল, সেখান থেকে আমরি কমপ্লিট করি, তারপরে যা হয় টোটাল কত লাখ ওটা ওখানে? আমরিতে ওখানে খরচা হয়েছে আমার প্রায় 5-এর কাছাকাছি। আচ্ছা, 5 লাখ। বাকিটা আমি পুরো আমার নিজের ক্যাশ টাকা দিয়ে করেছি। বাকি যত বন্ধু বান্ধব আছে হেল্প করেছে, আমার ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে কিছু হেল্প করেছে। তাছাড়া নিজে একটা ফ্ল্যাট বুক করা হয়ে গেছিল টাকা দিয়ে, যেটা আমি গৃহপ্রবেশ, সেটা বিক্রি করে দিয়েছিস। এই পরের ট্রিটমেন্টটা কোথায় হয়েছে? এর পরের ট্রিটমেন্টটা রিপোজে করেছিলাম। আচ্ছা, ওখানে একটা ওটি হয়, ওখান থেকে বেরিয়ে তারপরে আবার আমি আসি কেপিসিতে। কেপিসিতে প্রায় 18-20 দিনের মতন ছিলাম। ওখানেই শুরু হয় আমার এই পায়ের ড্রেসিং, মানে প্লাস্টিক সার্জারি করা হয়, তারপরে ড্রেসিং শুরু হয়। তো বাড়িতেও আবার ছুটি দেওয়ার পরে বাড়িতে এসে বাকিটা আমি বলবো। তো আমি যাই হোক, আমার তো ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এইভাবেই আছি এখন। বর্তমানে একজন প্রতিবন্ধী হয়ে গেছে। না এরকম কিছু না। হ্যাঁ, প্রতিবন্ধী না ভগবান যখন রেখেছে ডেফিনেটলি আরো তোর লাইফে আরো ভালো হওয়ার জন্যই হয়তো কিছু রেখেছে, কিছু না। বছর ধরে চলছে আমার জীবনে, ঠিক হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করুন যেন এটা আমি তাড়াতাড়ি করে উঠে যেতে পারি। একদম পারবি। আপনাদের আশীর্বাদ খুব দরকার আমার, আর সবাই পাশে থাকবেন এইভাবে। যাই হোক, একটা কথা আপনাদেরকে সবসময় বলবো, বন্ধুত্ব জিনিসটা জানেন তো খুব শক্ত একটা, মানে পিঠে শিরদাঁড়া হয়, জানেন। ইমোশনাল হোস না, ইমোশনাল হোস না, তো সে বুঝবে না, যা থাকে সে বুঝবে না। ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিতে পারিনি, কিন্তু মানসিক সবকিছু হয়, মেন্টালি সাপোর্টটাও দরকার। তবে সেই সময় খুব পাশে দরকার ছিল। থেকে বড় কথা, একা একা লড়াই করা যায় না, সব মানুষদের সাথে দরকার হয়, সেটা ফিনান্সিয়াল হোক, সেটা মানসিকভাবে হোক। এই বন্ধু বান্ধব আমাকে সব রকমভাবে হেল্প করেছে, আমি ওদেরকে সারা জীবন কোনোভাবে ভুলতে পারবো না। ওরা আমার জন্য যা করেছে, মানে আমি ফিল করেছি, আমার বন্ধুদের ভেতরের যে যন্ত্রণাটা আমার জন্য হয়েছে, আমি ওটা ফিল করেছি ওদের কাছ থেকে। ওরা অনেক করেছে আমার জন্য, সারাটা জীবন করেই যাচ্ছে আমার জন্য। ঠিক আছে, চল ভালো থাকিস। ওদের জন্য, ওদের সাথে এখন এত দৌড়াদৌড়ি করতে পারবো না। ঠিক আছে, ভালো থাকিস তুই। কিন্তু আমি ঘরে থাকি, এই যে ওরা আসে সবাই আমার সাথে দেখা করতে, আমি সত্যি খুব খুশি হই, সবাই আমার কাছে আসে দেখা করতে, আমার ভীষণ ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ, বাই। গল্পটা পুরোটা শুনলে ওর জীবনে কিভাবে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি যখন ওকে দেখেছিলাম না, মানে আমি বলতে পারবো না তোমাদেরকে কি দেখেছিলাম। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এরকমভাবে ওকে দেখবো আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে খুব খুব ডেঞ্জারাস একটা কন্ডিশান, আর সত্যি ভগবানই ওকে রেখেছে।
তাই ওরকমভাবে সুস্থ আছে, ওর খুব মনের জোর, ও খুব ভালোভাবে বাঁচুক আর খুব তাড়াতাড়ি সুস্থ হোক। মানে লাস্ট ইয়ারে অ্যাক্সিডেন্টের পর প্রায় ও 3 মাস মতো হসপিটালে মানে হসপিটালাইজ ছিল। কিছুদিন আমৃতে ছিল, কিছুদিন কেপিসিতে, হিপোজে ছিল। তো তারপরেও আলটিমেটলি বাড়িতে আসে, এবং আমি বাড়িতে আসার পর আমি ওকে একটা ভালো ফিজিওথেরাপিস্ট রেফারেন্স দিই, এবং ও সেই ট্রিটমেন্ট টিল নাও এখনও করে যাচ্ছে, এবং ও খুব ভালোভাবেই করছে এবং সুন্দরভাবে রয়েছে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম ওর কাছে আসবো আর এরকম একটা ভিডিও করব। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভগবান যখন ওকে বাঁচিয়েছে ও যেন অনেক ভালো থাকে, মনের দিক দিয়ে, মেন্টালির দিক দিয়ে, এবং ফিজিক্যালি ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। জানি না হয়তো আগের মতো আর দৌড়ঝাঁপ হয়তো করতে পারবে না, কিন্তু বেঁচে যখন গেছে যেন ভালো থাকে। বাস এই বলে তোমাদের ভিডিওটা আমি নিজেই ইমোশনাল হয়ে, আমি না সাইকেল চালাতে পারবো না, গাড়ি চালাতে পারবো, আমাকে সবাই বলে না পারবি পারবি পারবি, তুই পারবি না, পারবি না বলে কিছু হয় নাকি? তোকে একটা গল্প বলবো আমি। রেল লাইনে দুটো পা, জানিস, দুটো পা রেল লাইনে কেটে গেছিল, সে মাউন্ট এভারেস্ট জয় করেছে, তোর জানিস? পারবি না বলে কিছু হয় না বাবু। গড ব্লেস ইউ, সুস্থ হয়ে যাবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি ওর লাইফে অনেক অনেক আপডেট হয়ে যায়, মানে খুব ভালো থাকে, সুস্থ থাকে। চল, গড ব্লেস ইউ, লাভ ইউ অলওয়েজ, সবাই খুব ভালো থেকো। তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি, ও যেদিন আমৃতে ভর্তি হয়েছিল এবং আমি যখন ওকে দেখতে গেছিলাম আফটার মানে অ্যাডমিটেড, আমি ওকে দেখে এমন হয়ে গেছিলো, ওকে দেখার পর আমি প্রায় 1 মাস আমার গাড়ি চালাতে পারিনি, কারণ এতটাই আমি ওর ওই দৃশ্য দেখে এতটাই অসুস্থ মানে হয়ে গেছিলাম না, আমি পুরো আমি ট্রমার মধ্যে ছিলাম যে ওর এরকম ঘটনা, মানে এখনও টিল না, ওই এতদিন হয়ে গেছে, 1 বছর আমিও গাড়ি চালালে না ওর সেই দৃশ্য আমার মনে পড়ে যে কি ঘটেছিল। আমি মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, এরকম আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বারবারই বলছি, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানসিক দিক দিয়ে, ফিজিক্যালি দিক দিয়ে, সব দিক দিয়ে যেন সুস্থ, ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় এবং সুস্থ থাকে। বাস, আর কিছু বলার নেই। ভগবান যখন ওকে রেখেছে তখনও নিশ্চয়ই আরও ভালো কিছু হবে। ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।